আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। ইরান যদি আবারও ইসরায়েলি আক্রমণের শিকার হয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গেও যুদ্ধে জড়িয়ে পড়বে, এমনই স্পষ্ট হুমকি দিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ এবং প্রাক্তন রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভিতে বলেন, ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে তাদের ভাগ্য পরীক্ষা করে দেখার চেষ্টা করছে, তবে শীঘ্রই ইসরায়েলের অভ্যন্তরে এমন ঘটনা ঘটবে যা এটিকে অসম্ভব করে দেবে। কী ধরনের আক্রমণ হবে বা কিভাবে প্রতিরোধ করা হবে তিনি সেই সম্পর্কে বিস্তারিত জানাননি। ইরানে আবারও ইসরায়েলি হামলা হলে এর প্রতিক্রিয়া কী হতে পারে তা অনুসন্ধান করেছেন ওয়াহিদ ফারুকী। রেজাইয়ের এই মন্তব্যগুলো এমন সময় এলো যখন প্রতিবেদনগুলো বলছে জাতিসংঘের স্ন্যাপব্যাক মেকানিজমের মাধ্যমে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ হওয়ার পর ইসরায়েল সতর্ক অবস্থায় রয়েছে, কারণ তা প্রতিশোধমূলক বা প্রতিরক্ষামূলক যে কোনো পদক্ষেপকে ত্বরান্বিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের উদ্বেগের পেছনে আরেকটি কথা হলো, তারা মনে করছে নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে তেহরান তার পারমাণবিক কার্যক্রম বাড়িয়ে তুলতে পারে। অপরদিকে আন্তর্জাতিক কূটনীতিতে চলমান আলাপ আলোচনার পরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এমনকি কয়েক দফা আলোচনার পরও কোনো স্থায়ী চুক্তি সম্পন্ন হয়নি। রেজাই পরিষ্কার করে দিয়েছেন যে যদি পশ্চিমা শক্তিগুলো এমন আলোচনার মাধ্যমে ইসরায়েলকে সময় দেয় বা তাদের অবস্থান শক্তিশালী করে, তাহলে তা ইরানের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, ইসরায়েলকে সময় দেয়া বা তাদের শক্তিশালী করা যে কোনো এমন আলোচনাই আমরা মেনে নেব না। ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য রেজাই আরও সতর্ক করে দিয়ে বলেন, যদি পরিস্থিতি এমন হয় যে ইসরায়েল যুদ্ধ শুরু করে তাহলে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গেও যুদ্ধ করব। তার ভাষায় আলোচনার নামে কোনো শর্ত গ্রহণযোগ্য নয়। কথাবার্তা চলাকালীন সময়ে সামরিক ক্ষমতা ব্যবহার করা হলে তেহরানও উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করবে। সেক্ষেত্রে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার ঘাঁটিগুলোকেও তারা নিশানা বানাবে। রেজাইর ঘোষণার সাথে মিল রেখে ইরানের সামরিক নেতৃত্ব স্পষ্টভাবে নিজেদের প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন। ইরানের চিফ অফ স্টাফ আব্দুর রহিম মোসাভি সংবাদ মাধ্যমে বলেন, সেনাবাহিনী ও রেভলিউশনারি গার্ডের ঐক্যই ইরানের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার গ্যারান্টি। তিনি বলেন, সামরিক বাহিনীর একতা ও প্রস্তুতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো হুমকি বা সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে বল নিয়ে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত। মোসাভির এই কণ্ঠস্বর ইঙ্গিত করে যে ইরানের সামরিক উপকরণ ও কর্তৃত্ব এগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে। কোনো আক্রমণের জবাবে তারা কার্যকর ব্যবস্থা নিতে পারবে। এই উত্তেজনার পটভূমিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে ইরানের প্রতি কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে একটি শান্তি চুক্তির বিনিময়ে ইরানের কাছ থেকে বিস্তর এবং শর্তহীন প্রতিশ্রুতি দাবি করছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়েছে যে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কড়া বিধিনিষেধ আরোপ, মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত সুবিধাভোগী গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা এবং দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা, এমনকি তেহরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রতিশ্রুতিও চাইছে। ওয়াশিংটন পোস্টে উল্লেখিত একজন আমেরিকান সরকারি কর্মকর্তার উদ্ধৃতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল এমন পরিস্থিতি তৈরি করা যার মধ্য দিয়ে ডিপ্লোম্যাটিক সলিউশন সম্ভব হবে, আর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার পুনঃপ্রচলন সেই পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে বলে তারা মনে করছেন। তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র চাইছে না এবং সংযুক্ত রাষ্ট্রগুলো ও তাদের মিত্ররা যে চাপ সৃষ্টি করছে তা তাদের সার্বভৌমত্বের উপর আঘাত। তেহরান সাফ জানিয়েছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী অনুমোদিত পারমাণবিক প্রযুক্তি ও সমৃদ্ধকরণে তাদের অধিকার রয়েছে এবং সেটি তারা ছেড়ে দেবে না।
এই ঘটনায় কূটনৈতিক উত্তেজনা বেড়ে গেছে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি মন্তব্য করে বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা, বিদেশ নীতি ও পারমাণবিক অধিকার নির্ধারণে যে রকমের দখল বের করতে চাচ্ছে তা গ্রহণযোগ্য নয়। লারিজানি এমনটাই বলেছিলেন এবং তার বক্তব্য ছিল আলোচনার ফল আগেই নির্ধারণ করে ফেলা, মানুষকে বোঝানো যেন পরিণাম স্পষ্ট। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ট্রাম্প প্রশাসন ও তেহরান বছরের শুরুতে 2 মাসের জন্য আলোচনা চালিয়েছিল একটি চুক্তির জন্য, কিন্তু সেই আলোচনা শেষ হবার 60 দিন পর 13 জুন ইসরায়েল ইরানে একটি বড় আকস্মিক হামলা চালায়। ওই আঘাতে মিলিটারি এবং পারমাণবিক স্থাপনা সহ সিনিয়র কমান্ডার ও কর্মকর্তাদের লক্ষ্য করা হয়। রিপোর্টে বলা হয় আক্রমণে শত শত সৈন্য ও সিভিলিয়ান হতাহত হয়েছিলেন। ইরান পরবর্তীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা আঘাত করে, যার ফলে ইসরায়েলের দিকে 31 জন সিভিলিয়ান এবং একজন ছুটিতে থাকা সৈন্য নিহত হয়। 22 জুন যুক্তরাষ্ট্র হামলায় অংশ নিয়ে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থল ইস্পাহান, ফর্দো ও নাতানজ লক্ষ্য করে আঘাত চালায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই হামলায় ইরানের বোমা তৈরির সক্ষমতা শেষ করে দেওয়া হয়। শেষমেশ জুন 24 তারিখে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি চূড়ান্ত করা হয় এবং 12 দিনের যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধবিরতির পরেও আঞ্চলিক উত্তেজনা এখনও প্রবল। বিশেষ করে কাতারের উপর ইসরায়েলের আক্রমণ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। কাতারে অবস্থিত হামাসের সিনিয়র নেতাদের হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলায় কাতার তীব্র ক্ষোভ প্রকাশ করে। বিশেষ করে কাতার দাবি করেছে এই আঘাত কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত। এই ঘটনায় হামাসের শীর্ষ নেতারা অক্ষত থাকলেও হামাস নেতা খলিল আল হাইয়ার ছেলে নিহত হন। রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেন, এই হামলা যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প দুঃখ প্রকাশ করে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে কাতারকে আশ্বাস দেন। এই বিষয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে আরব রাষ্ট্রগুলো তীব্র প্রতিক্রিয়া জানালে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের কাছে দুঃখ প্রকাশ করেন। সামরিক অবস্থানের বাইরেও অর্থনীতির বিষয়টি ইরানের উপর চাপ বাড়াচ্ছে। স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের সংকুচিত অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে কাঁচামাল ও তেল রপ্তানি। দেশের প্রধান রোজগারের উৎস এখন পুনরায় সীমাবদ্ধ হচ্ছে। আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলগুলো বড় অঙ্কের লেনদেন ইরানের জন্য সীমিত করেছে। তুরস্কের মতো মিত্র দেশও ইরানের পারমাণবিক খাতে ব্যয় হতে পারে এমন অর্থ ফ্রিজ করার নির্দেশ দিয়েছে। ফলে বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যে বেশ কষ্টে পড়েছে ইরান। ইরানের মুদ্রা রিয়ালের মান আরও কমে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে এবং জীবনযাপন খরচ বাড়াচ্ছে। এসব কারণে ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ দ্রুতই বাড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন। ইরানি পার্লামেন্টের অধিকাংশ সদস্য কঠোর ভাষায় এর নিন্দা করেছেন। তারা একই সুরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনেন। তারা বলেন, এগুলো বিশৃঙ্খলা তৈরির জন্য আমেরিকা এবং ইসরায়েলের ঘৃণ্য ষড়যন্ত্র। অনেক সদস্য এটাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন। জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য বহিদ আহমাদি বলেছেন, স্ন্যাপব্যাকের ফলে নতুন করে কিছুই ঘটেনি। তিনি বললেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এগুলোকে তোয়াক্কা করে না। ইরানি জাতি পূর্বে এসব সাহসিকতার সাথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে, এখনও তারা এর মোকাবেলা করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই মুহূর্তে পুরনো অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠা দর্শনের প্রতিফলন ঘটাতে চান। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের করণীয় হল ধৈর্য এবং স্থিতি। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক চাপ সহ্য করার কৌশল শিখেছি এবং বারবার দেখা গেছে যে যতক্ষণ বিদেশিদের পা তেহরানে বসতে দিতে প্রতিহত করব, ততক্ষণ ইসলামিক রিপাবলিক টিকে থাকবে। 1997 সালে জার্মান আদালত যখন তেহরানকে 3 জন বিরোধী নির্বাসিত নাগরিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে, তখনও ইউরোপীয় শক্তিগুলো চরম প্রতিক্রিয়া দেখালো। পরবর্তীকালে তাদের কূটনৈতিক সম্পর্কগুলোর স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এটি খামেনির কাছে একটি ইতিহাসগত শিক্ষা যে পশ্চিমা একতা অবিচল নয়। তিনি সেই বৈশ্বিক কূটনীতির ধীর স্থিরতার উপরই ছেড়ে দিচ্ছেন এবং তিনি বিশ্বাস করেন সময় সবকিছু ঠিক করে দেবে।
তবে এই কৌশল ঝুঁকিমুক্ত নয়। গত জুনের যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক প্রযুক্তি ও লক্ষ্য নির্ধারণে দক্ষতার ঘাটতি কতটা ভয়াবহ ক্ষতি করতে পারে। বড় আঘাত থেকে কেবল মিলিটারি স্ট্রাকচারই নয়, সিনিয়র কমান্ডারদের মৃত্যুও ঘটাতে পারে, যা শক্তির কাঠামোর উপর গভীর প্রভাব ফেলে। আর্থিক অবস্থা দিন দিন খারাপ হলে অভ্যন্তরীণ অশান্তি দেখা দিতে পারে। শাসক শ্রেণী যদি জনগণের জীবনযাত্রার বাস্তব কষ্ট বুঝতে না পারে, তাতে শাসন ব্যবস্থায় সংকটের সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি একটা বিশাল অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। ইরান যদি প্রতিরোধে অটল থাকে এবং পশ্চিমা জোট চাপ বাড়ায়, তবে এগুলো কেবল কূটনৈতিক মোকাবিলায় নয়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা স্থিতিশীলতাকেই প্রশ্নবিদ্ধ করে তুলবে। রেজাইর কণ্ঠেই যে হুঁশিয়ারি এসেছে, তা শুধু এক দেশের কূটনৈতিক সংকেত নয়, বরং এটি একটি সম্ভাব্য দ্বিপাক্ষিক সংঘাতের পূর্বাভাস, যার প্রভাব মধ্যপ্রাচ্যকে ছাড়িয়ে বিশ্বব্যাপী অস্থিরতা সৃষ্টি করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।